আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাকে আমি বিয়ে করতে চাইনি, আপনাকে নিয়ে আমি সংসার করব এমনটা আমি ভাবিনি। মাত্র কয়েক ঘন্টা আগে যার সাথে বিয়ে হলো বর্তমানে সে তোহফার স্বামী। এমন কথা সদ্য বিবাহিত নারী শুনলে যেমন চমকাবে, তেমনি তোহফা চমকালো। যদি বিয়ে বা সংসার করার ইচ্ছা হয়নি তাহলে বিয়ে কেন করলো? তাকে যখন পছন্দ নয় তাহলে শুধু শুধু বিয়ে করে এখন ফাজলামো হচ্ছে নাকি তার সাথে? তোহফা মুখে কিছুই বলল না, মুচকি হেসে চোখ তুলে তার দিকে তাকালো। কেন বিয়ে করেছে তা জিজ্ঞেস করলো না, তাকে কেন বিয়ে করতে চায়নি তা জিজ্ঞেস করলো। আমাকে বিয়ে করতে চাননি তার কারণ কি ছিল? সাফির তার নতুন বধূর মুখের পানে তাকালো, কোনো জড়তা ছাড়াই উত্তর দিল। আপনার নামের জন্য আপনাকে আমি বিয়ে করতে চাইনি। আপনার নাম আমার পছন্দ নয়। তোফা খুবই আশ্চর্য হলো যে সামান্য নামের কারণে সে বিয়ে করতে অমত করেছেন। তোফার নামে যে খারাপ এমন তো নয়, এটা তার বাবার দেওয়া নাম, তাবাস্সুম তোহফা। সত্যি খুব অবাক হচ্ছে, হতবাক হয়ে সাফিরের দিকে তাকিয়ে আছে। তাকে বিয়ের আগে একবার দেখেছে কিন্তু কথা হয়নি তার সম্পর্কে, তেমনই কিছু জানে না। তাকে জানার সময়টুকু সে পায়নি। তোহফা কিছু সময় চুপ থাকে, আবার মুচকি হেসে বলল, তা কেন? আমার নাম তো খুব সুন্দর অর্থ বহন করে। সাফির রুম থেকে বের হতে হতে খুবই অস্পষ্ট স্বরে বলল, কিন্তু আপনার নাম আমার জীবনে খুবই খারাপ স্মৃতি বহন করে। তোহফা কিছুই বুঝতেছে না, ভাবনায় পড়ে গেল। হঠাৎ খারাপ লাগতে শুরু করলো, এ কেমন সম্পর্কের সাথে জড়িয়ে গেল। এটা আশ্চর্যের কথা, সামান্য নাম কি কারো কাছে অপছন্দের হতে পারে? তা তো তার জানা ছিল না। সদ্য বিয়ে করে বাসর ঘরে বসে আছে তোহফা, চিন্তা করছে কেমন অদ্ভুত বিয়ের বন্ধনে আবদ্ধ হলো। না আছে ফুল আর না আছে সুন্দর পরিপাটি করে গোছানো রুম। এটা কোন দিক থেকে বাসর ঘর মনে হচ্ছে? বাসর ঘর তো বাদ, এখন তো মনে হচ্ছে এই লোককে কেউ জোর করে বিয়ে দিচ্ছে। তোহফার খুব হাসি পেল, ছেলেদেরও কি কেউ জোর করে? জোর তো শুধু মেয়েদের উপর চলে। সেই যে অদ্ভুত কথা বলে স্বামী নামক লোকটা বের হয়ে গেল, আর এখনো আসলো না। লোকটা চলে যাওয়ার 1 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে, কিন্তু মনে হচ্ছে অনেক সময়। এত সময় ধরে কার একা একা ভূতের মতো বসে থাকতে ভালো লাগে? তার উপর কথা শেষ করে যায়নি, সিনেমা নয় যে বিয়ে করলো সংসার করলো না। কি পেয়েছে তাকে? এতটা অসহায় নয় সে। যখন যে পারছে সে তখন তার জীবন নিয়ে খেলা করে। সত্যিই বিরক্ত একা একা বসে বসে। তার এটা বাসর ঘর কম জেলখানাও লাগছে। তা না হলেও এটা কোনো বাসর ঘরের নমুনা নয়। ভালো লাইটও নাই, এই আলোতে চোখ ব্যথা করছে। এত নিভু নিভু আলো, আর খুবই সাদামাটা ঘর। চারপাশে এক এক করে সাজানো প্রতিটি বস্তু যেন একে একে গল্প বলে। ঘরটির এক কোণে একটি খাট রয়েছে, যা নির্জনভাবে দাঁড়িয়ে রয়েছে, যেন কোনো এক সময়কার অগোচরে থাকা সঙ্গীর অপেক্ষায়। পাশেই একটি আলাদা আলনা, যা শোভা পাচ্ছে তার উপর রাখা কিছু এলোমেলো করে রাখা জামা কাপড়ের সঙ্গে, যেন সময়ের মঞ্চে একটি স্থির দৃশ্য। একদিকে একটি আলমারি খোলা দাঁড়িয়ে আছে, যার ভিতর ছড়িয়ে থাকা কাপড় আর দ্রব্যাদির মৃদু হুঙ্কার মনে করিয়ে দেয় অতীতের স্মৃতি। দরজার পাশেই একটা ছোটখাটো টেবিল, তার উপর কিছু অল্প স্বল্প অবহেলিত বই হয়েছে। দক্ষিণ দিকের জানালাটি বন্ধ। এই যেন এক নীরব অভ্যন্তরীণ দোলাচলে ঘেরা একটি সময়, যেখানে তোহফা এবং তার চারপাশে জিনিসপত্র একে অপরের সাথে অনুপ্রাণিত হয়ে অস্তিত্ব খুঁজে পায়। কখনো ভাবিনি জীবনে বোঝাপড়া এত দূর নিয়ে আসবে আমাকে। একটা অচেনা জায়গা, অচেনা মানুষজন, আগের থেকে এলোমেলো লাগে এখন। অবশ্য আমার জীবনে কখনোই গোছানো ছিল না। বাবা থাকলে হয়তো আজ অন্যরকম পরিবেশে বিয়ে হতো আমার। এই রকম অদ্ভুত আর অসহায় বোধ আসতো না ভেতরে। আর মাকে দোষ দিয়েও বা কি হবে, তিনিও পরিস্থিতির শিকার। নানান চিন্তা করতে করতে উঠে দাঁড়ায় তোহফা। উঠে গিয়ে দক্ষিণ দিকের জানালা খুলে দেয়। দমকা হাওয়া শরীরে স্পর্শ করে শীত শীত অনুভব হচ্ছে। শীত এসেই গেল হয়তো। সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার ফলে আবহাওয়া খুবই ঠান্ডা। আর এখন নভেম্বর মাস, শীত খুবই নিকটে।
এত সময় দম বন্ধ লাগছিল, বন্ধ করে। তোহফা ভাবলো এলো কি রে বাবা। ঘর এলো অগোছালো, অপরিষ্কার এবং অদ্ভুত তো বটে। মানুষটা কেমন হবে তা জানার আগেই জানলো সে অগোছালো, আর সে তাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি। তাকে সে কি সামলে রাখবে, একটু কি যত্ন করবে? নিজের কাছে নিজের প্রশ্ন ভিতর থেকে উত্তর এলো, হয়তো না। তার তো একটা ভরসার হাত চাই, এমন হাত চাই যে হাত তাকে আগলে রাখবে সারা জীবন। ক্লান্তি এসে গেলে নিশ্চিন্তে মাথাটা হেলে দিলেও তার কাঁধে, তিনিও পরম যত্নে তাকে আগলে নেবে। হয়তো সে ভাগ্য তার হয়নি। তোহফা গিয়ে আবার খাটে বসলো। তোহফা কমপক্ষে 2 ঘন্টারও বেশি সময় ধরে বসে আছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে এখন 1:10। কিন্তু যার জন্য বসে আছে তার আসার নামই নিচ্ছে না। কথাগুলো বলতে ইচ্ছে করছে, তার থেকে উত্তরগুলো জানতে ইচ্ছে করছে। তোহফা মাথাটা খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় চোখ বুজে আছে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ আসলো। হয়তো তোহফা যার জন্য অপেক্ষা করছে সেই মানুষটা আসলো। অপেক্ষাকৃত মানুষটার আওয়াজ পেয়ে তোহফা উঠে বসলো। তোহফা সরাসরি তাকালো তার মুখের দিকে, বিন্দু বিন্দু পানি মুখে এবং হাতেও। হয়তো ফ্রেশ হয়ে আসছে। ফ্রেশ হতে এত সময় লাগে কারো? রুমের সাথে ওয়াশরুম নেই, সম্ভবত বাহিরে যেতে হয়। তোহফার কিছুতেই সমস্যা ছিল না, তার জীবনসঙ্গী অতি গরিব বা মধ্যবিত্ত হোক, দুবেলা দুমুঠো ঠিকঠাক ভাবে খেতে পারলেই হলো। শুধু তাকে সম্মান করুক, তার পাশে থাকুক, ভরসার জায়গা হোক, বিশ্বাস করুক। সত্যি কি সে এমন হবে? কিন্তু প্রথমেই তো সে তার আশা ভেঙে দিল। সে বেশি কিছু চায় না, অতিরিক্ত আশা করেও না। মানুষটা গামছা দিয়ে হাত মুখ মুছে শরীরের ঘামযুক্ত শার্ট খুলে নতুন শার্ট পরিধান করলো। লোকটা দেখতে মন্দ নয়, গায়ের রং ফর্সা, যা তার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল করে তুলছিল। তার দৃষ্টিতে এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। সাদা শার্ট পরিহিত স্বামী নামক লোকটার চেহারা অত্যন্ত পরিচ্ছন্ন এবং মার্জিত। শার্টটি তার শরীরে যথেষ্ট ফিট ছিল, যা তার সুঠাম শরীরের গঠনকে সুন্দরভাবে তুলে ধরছিল। তার সঙ্গে পরা কালো প্যান্ট ছিল সুদক্ষভাবে, যা আধুনিক ফ্যাশনের ছোঁয়া দিচ্ছিল। এই পোশাকের সঙ্গে তার সোজা চুলগুলি সুন্দরভাবে সাজানো, যা তার মুখের আকৃতিকে আরো প্রাঞ্জল করে তুলছিল। এত সময় তোহফা সাফিরের দিকে তাকিয়েছিল। এখন লাজে নুয়ে গিয়ে তোহফা নিচের দিকে তাকিয়ে আছে, খুব নার্ভাস লাগছে। হাত ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে গেছে। দুজন নারী পুরুষ একদম একলা একটা রুমে আছে, কিন্তু তারা বৈধ সম্পর্কে রয়েছে। কি অদ্ভুত কথা, তাই না? সামান্য কবুলে দুটো মানুষের জীবন এভাবে পরিবর্তন হয়ে গেল। সাফির দেখতে যে খারাপ এমনটা নয়, তাকে সুদর্শন বলা যায়। সেদিক থেকে তোহফা কালো, তার সামনে নিজেকে কেমন যেন অযোগ্য লাগছে। বিয়ের আগে তার নাম শুনছে, নাম নাকি সাফির রহমান। সামনাসামনি দেখার ভাগ্য হয়নি তার, বিয়ের সময় দেখা পেল তার। হয়তো বিয়ে এমনই এক বন্ধন, অচেনা একটা লোকের উপর অদ্ভুত অনুভূতি কাজ করতেছে। সাফির খাটের এক পাশে বসলো, মাথা নিচু করে আছে। তোহফাও চুপ করে আছে। মেয়ে হয়ে কি প্রথমে কথা বলা যায়? এভাবে কিছু সময় অতিবাহিত হলো। তোহফা আর পেরে উঠল না। এবার সেই মুচকি হেসে বলল, আমাকে বিয়ে না করতে চাওয়ার কারণ কি? একটু থেমে আবার বলল, আমি কালো তাই? সাফির মুখ তুলে তোহফার দিকে শীতল চোখে তাকালো। তার দীর্ঘ ঝলমলে চুলগুলি কোমর পর্যন্ত পড়েছে। গোলগাল মুখের উপর দুটি বড় ও মায়াবী চোখ আছে, যা যেন অদ্ভুত এক রহস্যকে প্রকাশ করে। তার গাল দুটো স্বাস্থ্যোজ্জ্বল এবং হালকা রঙের আভায় চকচক করছে, যেন প্রাকৃতিক সৌন্দর্যের একটি চমৎকার উদাহরণ। মুখের হাসিটি ছিল উজ্জ্বল এবং মধুর, যা যে কাউকেই কাছে টেনে আনতে পারে। তার হাসিতে একটি স্বাভাবিক স্নিগ্ধতা ছিল, যেন সারা দুনিয়া তার সঙ্গে হাসছে। তার মুচকি হাসি এত স্নিগ্ধতা নিয়ে আসছে মুখে। সে যখন কথা বলল, তার গলার স্বর ছিল কোমল এবং হৃদয়গ্রাহী। তার পুরো অবয়ব ছিল আকর্ষণীয় এবং স্নিগ্ধ, যা এক অনন্য সৌন্দর্যের গল্প বলে। তাকিয়েই আছে সাফির, চোখ নড়ছে না তার। তোহফার অস্বস্তি হচ্ছে, এইভাবে তাকিয়ে আছে তাই। তোহফা এদিক ওদিক তাকাচ্ছে। সাফির বুঝলো হয়তো ওর অস্বস্তি হচ্ছে। আপনি হয়তো শুনতে ভুল করছেন। আমি আপনাকে কালো বলিনি, আর আপনি তো কালো না। এটুকু বলে সাফির আবার চুপ করে গেল। তোহফা আর ধৈর্য ধরে রাখতে পারছে না। মানুষ এত কম কথা কিভাবে বলে? এভাবে কৌতূহল রেখে কি মজা পায়? তাহলে আমার নাম পছন্দ নয় কেন? আমার নাম যে খারাপ এমন তো নয়। আপনার নাম
আমার পছন্দ নয়, কারণ আমার প্রথম স্ত্রীর নাম তোফা। বিবাহের বাঁধনে আবদ্ধ হওয়ার পর যখন সে শুনল তার সদ্য বিবাহিত স্বামীর আরেকটি বিয়ের কথা, তার মনে যেন ঘূর্ণির সৃষ্টি হলো। হৃদয়ের মধ্যে অশান্তির ঢেউ খেলতে লাগলো। সে প্রথমে স্তব্ধ হয়ে গেল। চোখে দেখা স্বপ্নগুলো কিভাবে এক নিমিষে ভেঙে পড়ল। তোহফা আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে গেল। প্রথম স্ত্রীর নাম মানে কি? এই লোকের আগে একটা বিয়ে হয়েছিল, সে তো জানতো না। তার মা তো তাকে বলেনি যে তার স্বামীর একটা বিয়ে আছে। তোহফা কল্পনা করতে পারছে না যে সে তার দ্বিতীয় নারী। এর আগেও তার বিয়ে হয়েছে। তোহফা প্রচুর ঘামছে, মাথা কেমন যেন করছে, হয়তো এখনই পড়ে যাবে। সাফির তোহফার এই অবস্থা দেখে এক গ্লাস পানি সামনে ধরল। তোহফা এক নিঃশ্বাসে পানির গ্লাস খেলো। অবশেষে তার মন থেকে একটি প্রগাঢ় চিৎকার বেরিয়ে এলো। সে অনুভব করলো তাকে নিজেকে রক্ষা করতে হবে। এই সম্পর্কের উপর আস্থা রাখতে গেলে তাকে সমগ্র পরিস্থিতি গভীরভাবে বুঝতে হবে। সে স্থির করলো নিজেকে। সত্যতা যাচাই করতে চায়। মানুষ ভুল হলে সে আর ঘরের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে না। সাফির যা বোঝার বুঝে গেল। তোহফা আগে থেকে জানতো না যে সাফিরের আগে বিয়ে হয়েছিল। সাফির প্রশ্ন করে। আপনি জানতেন না? তোহফা মাথা নাড়ায়, মানে সে জানতো না। সাফির অবাক হয় যে জানতো না তোহফা এটা ভেবে। ঠকিয়ে বিয়ে করতে সে কখনোই চায়নি। সে তার মাকে তো পরিষ্কার বলে দিছিল যে পাত্রীকে যেন সব জানায়। সাফির একটা দীর্ঘশ্বাস ফেলল। তোহফা সোজা হয়ে বসে আছে। আমরা মনে হচ্ছে পরিস্থিতির শিকার। আমাকে জানানো হয়েছে যে আপনি সব জানেন। কেমন কথা পরিস্থিতির শিকার? আপনার আগে বিয়ে আছে তা আপনার হবু বউকে জানানোর প্রয়োজন মনে করেননি? দেখুন, আপনি ভুল ভাবতেছেন। আপনার ফ্যামিলিকে জানানো হয়েছিল এই কথা। তোহফা প্রচণ্ড রেগে গেল। বসা থেকে উঠে সাফিরের সামনে গিয়ে দাঁড়ালো। চোখে পানি টলমল করছে, চোখ লাল হয়ে গেছে। নিজেকে আর সামলে রাখতে পারছে না। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না তোহফা। সামান্য চিৎকার করে বলল, এই বিয়ে মানে না আমি। সকাল হলেই আমি আমার মায়ের কাছে চলেই যাব। হতিন নিয়ে ঘর হল্লাম, আর আজকাল মাইয়া মানুষের এত তেজ কি কমু আর। হতিন নিয়ে রইছি কামড়া কামড়ি হরি, নাই বুঝলে হাসুর মা। সমীরে টরাইছি বাহের নাহান, যা কইছে তাই হরছি। আজকাল মাইয়ারা তার সমীরে তো টরায় না, উল্টা বউয়ের পাহের ধারে পড়াইয়া থাকে স্যাঁ স্যাঁ। ঘর থেকে শুনতে পাচ্ছে তোহফা তার দাদি শাশুড়ির বলা কথাগুলো। পাশের বাসার হাসুর মায়ের সাথে কথা কম, তোহফার নামে বদনাম করছে বেশি। রাতে যখন সাফিরকে তোহফা বলল সে তার মায়ের কাছে চলে যাবে, তখন আরও চিৎকার চেঁচামেচি করছে সাফিরের সাথে। তখন বাসার সবাই জেনে গেছে যে তোহফা প্রথম বিয়ের কথা কিছু জানতো না। অনেক চিৎকার চেঁচামেচি হওয়ার পর সাফির রাতেই বাসা থেকে বের হয়ে যায়। এখন পর্যন্ত সে বাসার দিকে মুখ করেনি। তোহফার কে শুনিয়ে শুনিয়ে আবারও বলছে খুদে যাবে গো। মোর নাতি তো চান্দের টুকরা, বুঝলে? অমন পোলা এই পাড়ায় খোঁজে দিক কেউ, জানি পাইবে না। কি সুন্দর তার মুখখান, দেখলেই পরানটা জুড়াইয়া যায়। ওর মতো কালা মাইয়ার যে মোর নাতি বিহা হরছে, তাই ওর সাত কপালের ভাগ্য। দাদির কথাগুলো খুব গায়ে লাগছে তোহফার। যে যাই বলুক, তার গায়ে রং নিয়ে কেউ কিছু বললে অনেক খারাপ লাগে। তোহফা শোয়া থেকে উঠে গিয়ে জানলা দুটো খুলে দিল। সকালের মিষ্টি রোদ তার মুখে পড়ে আরো চকচক করছে মুখখানা। জানালা দিয়ে চোখ দিলে দেখা যায় পিছনে ঘন জঙ্গল। অবশ্য জঙ্গল নয়, প্রচুর গাছপালাই ভরপুর, তাই এক প্রকার জঙ্গলের মতো লাগছে। শহর থেকে প্রায় অনেকটা দূরে নির্জন জায়গা। গাড়ি পেতে একটু কষ্টসাধ্য বটে। আমার একেবারে গাড়ি পাওয়া যায় না তেমন নয়, একটু কষ্ট হয়। তার শ্বশুর বাড়ির সামনে থেকে পাকা রাস্তা চলে গেছে। মাঝে মধ্যে দুই একটা গাড়ি চলার আওয়াজ পাওয়া গেল। সকাল থেকে মফস্বল বলা চলে না, এক প্রকার গ্রামই এটা। গ্রামের নাম মধুপুর নামের সাথে তার সৌন্দর্য ও মধুর মতো উপভোগযোগ্য। কিন্তু তোহফার মনে এই সৌন্দর্য ভালো করতে পারছে না। তোহফার কখনো অতি ঘোরাঘুরি করার সুযোগ হয়নি, তেমন স্বাধীনতা পায়নি সে। 12 বছর বয়সে মারা যায় তৌহিদ রহমান, তোহফার বাবা। মা 1 বছরের মাথায় বিয়ে করে একজন ব্যবসায়ীকে। মা দেখতে সুন্দর, ভালো ঘরে বিয়ে হয়েছে। তোহফা তার বাবার মতো দেখতে শ্যামলা। তার ভাগ্য নাকি খুব ভালো হবে, কারণ মেয়েরা বাবার মতো হলে নাকি অনেক সুখী হয়। এটা তোহফার দাদি বলতো। এখন তোহফার কাছে সুখগুলো আয়নাতে দেখা মুখের মতো।
দেখা যায় ছোঁয়া যায় না। তার গায়ের রং নিয়ে সবসময় কটু কথা শুনে এসেছে সবার থেকে। তোহফা এটাই ভাবে সবসময়, রূপে আটকে থাকা মানুষগুলি কি আদৌ বুঝে ভেতরের সৌন্দর্য? নিজের কাছেই প্রশ্ন করে, আবার নিজেই কাছেই উত্তর মিলে, হয়তো না, বুঝবে না তারা। 12 বছরের সময় বাবা পৃথিবী থেকে চলে যায় আর মা তার কাছ থেকে। 5 বছর মামা মামির কাছে বড় হয়েছে। অতঃপর তারাও অতিষ্ঠ, তাকে নিয়ে এত মানুষের খরচা কিভাবে মামা একলা মানুষ বহন করবে। তোহফা প্রায় দেখতো মামা মামির ঝগড়া। তাদের 3টা সন্তান আর তোহফা একজন, তার উপর নানা নানি তো আছেই। তোহফার অনেক খারাপ লাগতো, তাই মাকে ফোন দিয়ে কান্নাকাটি করত। রেহেনা বেগম মেয়ের কান্নাকাটির কাছে না পেরে নিয়ে আসে নিজের কাছে। তোহফাকে তার নিজের কাছে রাখাটা যুদ্ধের মতো ছিল। তার বর্তমান স্বামী শহীদুল আলম মানতে রাজি না স্ত্রীর প্রথম পক্ষের মেয়েকে, তবুও রেহেনা বেগম কষ্ট করে স্বামীকে মানিয়েছে। 5 বছরে রেহেনার 2টা সন্তান হয়েছে। মেয়ে ছিল 3 বছরের আর ছেলে ছিল 6 মাসের। বর্তমান স্বামীর প্রথম ঘরের একটা ছেলে আছে। 6 মাসের ছেলের দোহাই দিয়ে রেখেছে তখন। সাহায্য করার মতো কেউ নাই। আপন মেয়ে হলে সুবিধা হবে এটা বুঝিয়ে রেখেছিল। 17 বছর বয়সে মায়ের কাছে এসেছে। 2 বছর যেতে না যেতেই শহীদুল আলম আর রাখবে না। এইচএসসি পরীক্ষার পর পড়াশোনা বন্ধ করে দিলেন শহীদুল আলম। রেহেনা কিছু বলতে পারতেন না, সেই জোর তার ছিল না, চুপচাপ মেনে নিত। তোহফার 20 বছর হতে না হতেই কোথা থেকে পাত্র হিসেবে সাফিরকে ধরে আনে শহীদুল। এই 2 বছরে অনেক চেষ্টা করেছে বিয়ের জন্য, তাই পাত্র হিসেবে বুড়ো খাটো যেমন পেয়েছে তাই এনেছে। রেহেনা পা ধরে এতদিন মেয়েকে রক্ষা করেছে। যতই হোক মেয়ে তো। সাফিরকে দেখে তার ভালো লেগেছে মেয়ের পাশে, তাই তিনি প্রথম বিয়ের কথা লুকিয়েছে মেয়ের কাছে। তার সাধ্য ছিল না মেয়েকে এর থেকে ভালো কারো হাতে তুলে দেওয়ার। মেয়ের গায়ের রঙের জন্য কেউ তেমন একটা পছন্দ করতো না। মোটা অঙ্কের যৌতুক দাবি করতো, রেহেনার এত সাধ্য ছিল না। নিজের জামানো টাকা আর তোহফার বাবার কিছু সামান্য পরিমাণ সম্পত্তি বিক্রি করে তোহফাকে বিয়ে দিয়েছে। তা তোহফা জানে না। তার দ্বিতীয় স্বামী তো বলেই দিয়েছে এই মেয়েকে এতদিন 3 বেলা খাইয়ে পড়ালেখা করিয়ে তার কি লাভ হয়েছে যে এখন বিয়েতে অর্থদান করতে হবে। হাত জোর করেও সামান্য পরিমাণ অর্থও পেল না রেহেনা। তোহফার শ্বশুরের দাবি ছিল 3 লক্ষ টাকা দিবে। রেহেনা হাত জোর করে 2 লক্ষর কাছে টাকার অঙ্ক নিয়ে আসে। সব দিক থেকে বিবেচনা করলে এর থেকে ভালো পাত্রের কাছে তিনি মেয়েকে বিয়ে দিতে পারতেন না। একজন পুরুষের 3-4 বিয়ে জায়েজ। সেখানে সাফিরের স্ত্রী নেই, তাই তিনি কোনো সমস্যা দেখলেন না। অন্যদিকে তার সংসার তো বাঁচাতে হবে, তাই না? এই বিয়ে না হলে তাকে তার স্বামী তালাক দিত। আবার বসার রুম থেকে ডাক আসলো দাদি শাশুড়ির। নবাব জাদি আনছি নাহি যে দুয়ার দিয়া বইয়া থাকতে হইব? স্বামী তো নাই যে তার সোহাগ খাইতেছে, তাই আইতে পারছে না। স্বামীর সোহাগ পাওনের লাইগা ভাগ্য লাগে রে। তগো মতো বিষে ভরা মাইয়ার এই ভাগ্য নেই। তোহফার শাশুড়ি আর শুনতে পারল না। তিনি রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আসলেন। শাশুড়ির পানে তাকালেন, দীর্ঘ শ্বাস নিয়ে নরম সুরে বলল, মা, ও নতুন মানুষ, প্রথমে বাড়িতে এসেছে। আপনি কি বলেন এসব? এভাবে বলবেন না, দয়া করে। বেচারি কষ্ট পাবে। আজ রাতে তো কথা জানেন। ও জানতো না সাফিরের বিয়ে আছে। আমরা তো সবটা জানিয়ে বিয়ের দিকে এগিয়েছি। এখন হঠাৎ করে জানলে কষ্ট তো পাবেই। খোদেজা বেগম চেতে গেলেন। কঠিন গলায় বলল, হন জুমা খাতুন, তোমার এই বিলাইয়ের স্বর ছাড়ো, বুঝলা? এমন ম্যাও করে ছেলের বউ পালবা নাকি? প্রথমটাকে একটু শাসন করলে আইজ মোর নাতিটার কপালে এই কালামাইয়া জুটতো না। আহা, কি সুন্দর ছিল আগের বউটা। এত চাপা স্বভাবের হইলে কি আর সংসার সামলাইতে পারবা তুমি? মোর মতো ভালো হাউরির পাল্লায় খাইয়া সংসার করিতেছো। অন্য কেউ হইলে পারতা না। এমনি সময় ম্যাও করো না মোর লগে। তখন তো কি তেজ, মাগো মা, এই মাইয়ার লইগা এখন কত দরদ। রুমা খাতুন 70-80 দশকের অষ্টম শ্রেণী পাশ করা মহিলা। তিনি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলাফেরা করতে আগ্রহী। খুব কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, খুব চাপা স্বভাবের, অযথা কথা খরচ করেন না। ঝগড়া ঝামেলার ভিতর তিনি নাই, শান্তিপ্রিয় সে, কিন্তু তার ভিতরেও সে খুব কঠিন ধাঁচের মানুষ। কথা সীমিত বলেন, তাই শাশুড়ির সাথে আর কথা না খরচ করে ছোট মেয়েকে ডাক দিলেন। সাইমা, দেখো তো তোর ছোট ভাবি উঠলো কি না। হয় দেখ দেখ, ছোট শাহজাদি উঠছে নাকি।
মুখ সময় ফয়জরের সময় আইতাম রন্ধন ঘরে, আর এখন তো ডিজিটাল যুগ। সাইমা ডাকতে যাওয়ার আগেই তোহফা আসলো বেগুনি রঙের একটা শাড়ি নিয়ে। তোহফাকে আসতে দেখেই সাইমা দাঁড়িয়ে গেল, মায়ের পানে তাকাতেই সে বলল, যা তো ওকে কলপাড়া দেখিয়ে দিয়ে আয়, গোসল করে ফ্রেশ হয়ে আসুক, ভালো লাগবে। যাও মা ওর সাথে। শেষটুকু তোহফার দিকে তাকিয়ে বলল। তোহফা তাই করলো। শাশুড়ির দিকে তাকিয়ে দরজার দিকে যেতেই আবার খুদেজা বেগমের কথা কানে আসলো। নাইয়া হরবে কি, ও আয়, স্বামীর লগে থাকলে তো নাইবে ও। ও একটু চুপ করুন তো, এবার এত কথা বলতে নাই। হয় এই কয় বছর ধইরা তো চুপিই আছি। রুমা আর কথা বাড়ায় না। বাড়িতে অনেক মানুষ, কত রান্না বাকি, এত কথা বলার সময় নাই। তিনি রান্নাঘরের দিকে গেলেন রান্না সমাপ্ত করতে। তোফা সদর দরজা থেকে বের হলো ননদের সাথে গোসল করার উদ্দেশ্যে। সাফিরদের বাড়িটি চৌকোন আকৃতির। এই বাড়িটি যেন শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন গ্রাম্য সৌন্দর্যের প্রতিচ্ছবি। উপরে মজবুত টিনের ছাদ, নিচে মেঝেটি পাকা, যা সুরক্ষার অনুভূতি দেয়, আর দেয়ালগুলো ইট ও সিমেন্ট দিয়ে গাঁথা, মজবুত ও পরিশীলিত। প্রথমেই রয়েছে বসার রুমটি, যা কম পরিসরে, যেখানে অতিথিদের জন্য উষ্ণ অভ্যর্থনার ব্যবস্থা করা হয়। ছোট্ট একটি কাঠের খাবার টেবিল, সাদামাটা অথচ আরামদায়ক চৌকি রয়েছে। চৌকিগুলো যেন নীরবে আমন্ত্রণ জানাচ্ছে বসার জন্য। দেয়ালে সাদা মাটা রঙের প্রলেপ, আর পুরনো ছবি সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। হালকা বাতাসে পর্দাগুলোর মাঝে মাঝে দোল খায়, যা সূর্যের আলোকে নরম ছায়ায় রূপান্তরিত করে। প্রবেশ পথে বাম পাশেই 3টি ঘর। চতুর্থ নাম্বার রুমটি ডান পাশে এবং সাথে রান্নাঘর। রান্নার ঘ্রাণ মিশে যাচ্ছে বাতাসে, ছড়িয়ে পড়ে চারদিকে। রান্নাঘরের এক পাশে রাখা আগুনবিহীন মাটির উনুন, আর ঝুলন্ত কিছু বাসন, যেন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। তোহফা বের হয়ে বাহিরে আসলো, চোখ গেল উঠানে। সকালের সূর্যের আলোতে জ্বলজ্বল করছে তোহফার শ্বশুর বাড়ির উঠানটা। বাড়ির সামনের খোলা উঠানটা যেন গ্রামের শান্তির ছবি আঁকছে। ছোট ছোট ঘাসের সঙ্গে চারদিকে ছড়ানো রোদের পরশে উঠানটা নরম হয়ে ওঠে। ঘরের বাইরে একটু দূরে বাঁ পাশে গোসলখানা আর বাথরুম। সাদা রঙের দেয়ালগুলো শুভ্রতার শীতল ছোঁয়া এনে দেয়। একটু সামনে এগোলেই দেখা যায় বাম পাশে সবুজে ভরা ছোট্ট সবজির বাগান, যেখানে ছোট ছোট চারা থেকে বড় বড় লাউ, কুমড়া, শসা আর মরিচের গাছ, যেন প্রকৃতির সবুজ হাতছানি দিয়ে বলছে, এসো আমায় দেখো। এই ছোট্ট উঠান আর সবজির বাগান যেন এক টুকরো স্নিগ্ধ শান্তি, যেখানে সকালে পাখির গান আর হালকা বাতাস সবাইকে স্বস্তি এনে দেয়। মিনিট কয়েক পর তোহফা গোসল শেষ করে এসে বসার ঘরে বসলো। তার শাশুড়ি মা টেবিলে ডাকলেন সকালের নাস্তা করার জন্য। বর্তমানে তার দাদি শাশুড়ি নেই উপস্থিত। নাস্তা শেষে উঠে দাঁড়ায় ঘরে যাওয়ার জন্য। তখনই সাফির আসে বাসায়। তোহফা দেখলো লোকটাকে। উপস্থিতি যেন এক অদ্ভুত বিমর্ষতার চাদরে মোড়ানো। 29 বছরের যুবকটি ক্লান্ত চোখে দরজায় দাঁড়িয়ে আছে, যেন কোনো গভীর চিন্তার ভারে নুয়ে পড়ছে তার সারা শরীর। সাদা শার্টটি গায়ে, যা তার পরিশুদ্ধ অথচ অবহেলিত রূপটিকে আরো জোরালো করে তুলেছে। ভাঁজহীন নিষ্প্রাণ শার্টের কাঁধে যেন অজানা ভার নেমে এসেছে। শার্টের বোতামগুলোয় ফাঁক দিয়ে ভিতরে জমা কষ্টগুলো উকি দিতে চায়। কালো প্যান্টের প্রান্তে কিছুটা ধুলো, যা এই দীর্ঘ পথ চলার ক্লান্তির সাক্ষী, যেন রাতের অন্ধকারে হারানো নির্ঘুম চোখের নিচে লেপ্টে থাকা কালচে ছায়ার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে এই কালো প্যান্ট। মুখে উদাসীনতার ছাপ, তবু চোখে কোথাও যেন বিষণ্ণ প্রতিজ্ঞা, যেন গভীর চিন্তায় আচ্ছন্ন করে রেখেছে তার দেহের প্রতিটি ভঙ্গিমা, প্রতিটি স্পন্দন। রুমা সাফিরকে বসতে বললেন খেতে। সাফির বিনা বাক্যে খেতে বসলো। খেতে খেতে দেখলো তার কাছ থেকে দূরে দাঁড়ানো মেয়েটাকে। মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ে সাফিরের স্পন্দন থেমে যায়। বেগুনি শাড়িতে কাউকে এত সুন্দর লাগে কি করে? এই রূপের বর্ণনা দেওয়া বড্ড মুশকিল বটে। দীর্ঘ ঝলমলে চুলগুলি কোমর পর্যন্ত পড়েছে, শাড়ির আঁচল আধোভাবে মাথায় টানা। মুখটি গম্ভীর করে রেখেছে, তবুও তার মুখ উজ্জ্বলতায় ঝলমল করছে। সাফির আরেকটু খেয়াল করে দেখল বেগুনি শাড়ি
তার বধূ শান্ত স্নিগ্ধ মুখ ঘুমে ঢলে পড়েছে, যেন ঘুমে পাহারাদার। তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা। এই নিস্তব্ধ মুহূর্তে জীবনের সব সৌন্দর্য খুঁজে পেয়েছে। চোখ নামিয়ে নেয় সাফির। খাওয়া শেষে হাত ধুয়ে উঠে দাঁড়ায়। চৌকির অপর পাশে বসে শান্ত স্বরে মায়ের উদ্দেশ্য করে বলল, আমি বিদেশ যেতে চাই। বাবাকে বলবেন কিছু টাকার ব্যবস্থা করতে। বসার ঘরে সবাই চমকে যায়, বিশেষ করে তোহফা। লোকটা কি সম্পর্ক মন থেকে মেনে নেয়নি, তাই আমার থেকে এই সম্পর্ক থেকে দূরে যেতে চাইছে? কই, আমি তো রাতে বললাম চলে যাব, আমি তো গেলাম না। অবশ্য আমার জায়গাও বা কই? পাশের ঘর থেকে খোদেজা বেগম আসলেন, চেঁচিয়ে বলে ওঠে, যা যা, বিদেশে যাইয়াই তো একটা বউ হারাইছিস তুই, এটাও যাবে দেখিস। এখন তো কালা আনছিস, এটা গেলে লুলা কানা বয়রা এইয়া ধরে বিয়া করতে হবে তোর। সাফির মহা বিরক্ত। এক কথা বারবার ভালো লাগে না। এমনি জীবনে কত অশান্তি, তার উপর দাদির গা জ্বালানো কথা। যে থাকার সে এমনি থাকে। দাদি কোনো অজুহাত দিয়ে নিঃস্ব করে যায়। ভুল বললেন। রাখার মতো রাখতে জানলে সবাই থাকে সাফির সাহেব। ওই মাইয়া, তুই মোর নাতির নাম ধইরা ডাকস কেন রে? তো কি বলে ডাকবো দাদি, আপনি বলে দিন। সাফির তোহফার কথা শুনল, কোনো উত্তর করল না। কিন্তু খোদেজা বেগম চরম রেগে গেলেন। কত বড় সাহস! এক তো স্বামীর নাম ধরে ডাকলো, আবার তার মুখে মুখে কথা বলছে। কি বজ্জাত মেয়ে রে বাবা! আর কিছু বলার আগেই সাফির দাদিকে থামিয়ে দিল। দাদি চুপ করো, সাধারণ বিষয় নিয়ে এত কথা কেন বলো? মা, আমি যা বললাম আব্বাকে বলবেন। সম্পর্ক থেকে পালানোর পথে না গিয়ে সম্পর্কটাকে দৃঢ়তার সাথে মোকাবেলা করতে শিখুন। যে বিয়েটা আমার সম্মতিতে হয়নি সেই সম্পর্কের উপর আমার কোনো দায়িত্ব নেই। তোহফা হতভম্ব হয়ে গেল। কি বলে এইগুলো? বিয়েটা কি ছেলে খেলা নাকি? তার যখন পছন্দ না, তাহলে বিয়ে করে জীবনটা নষ্ট করার কি মানে? তোহফা যথেষ্ট নিজেকে শান্ত রাখলো। উত্তেজিত হলে এই সমস্যার সমাধান হবে না। ছোট থেকে অবহেলিতভাবে কাটিয়েছে। বৈবাহিক জীবন নিয়ে তার অনেক আশা আকাঙ্ক্ষা। সাফিরের মুখোমুখি দাঁড়ালো, বুকের উপর হাত বেঁধে চোখে চোখ রেখে তেজি গলায় বলল, তাহলে আমার জীবনটা কি নাটকের কোনো মঞ্চ পেয়েছে? যে আপনি নাটক করবেন, কাহিনী রচনা করবেন, তারপর আপনার সময় মতো রূপ বদল করবেন? আপনার উচিত ছিল না এই কথা আমাকে বা আমার মাকে জানানো? অথচ আপনি আমার ফ্যামিলিকে জানাতেন। আপনি এইভাবে আমার জীবন নষ্ট করার অধিকার রাখেন না। খোদেজা বেগম হা হয়ে আছে। এইরকম বেদ্যপ মেয়ে সে তার জীবনে দেখেনি। কত বড় সাহস! একে তো নতুন বউ, তার উপর শ্বশুর বাড়িতে নতুন সে। কিরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছে স্বামীর সাথে। সাফির কিছু কথা বলতে যাবে, তখনই রাফসান রহমান ঘরে প্রবেশ করে। সবাই তো এমনিতেই চুপ ছিল, এখন আতঙ্ক নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে আছে। তোফা ধারণা করে নিল এই লোক তার শ্বশুর মশাই। মাথার উপর আঁচলটা আরেকটু টেনে নিল, তাকে দেখে চুপ করে আছে। রাফসান সাহেব নরম কণ্ঠে তোহফাকে বলে, তুমি এই বাড়ির নতুন বউ, একটু আস্তে কথা বলো। এইভাবে উচ্চ বাক্য আমার বাড়ির মেয়েরাও বলে না। আমরা কোনো বেয়াদব নিয়ে আসিনি নিশ্চয়ই, যে সবার সাথে এইভাবে বেয়াদবি করবে। এইসব আলোচনা পরেও করা যাবে। তুমি ঘরে যাও মা, বাসায় অনেক লোকজন আসা যাওয়া করে এবং মেহমানও রয়েছে। আর সাপের বৌমাকে নিয়ে রুমে যাও। তোহফার অপমানে মুখটা লাল হয়ে গেল। লজ্জায় মাথা কাটা যাবে এমন অবস্থা। নতুন বউ, সে প্রথম দিনই এভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। তোহফা একবার সাফিরের দিকে তাকাতো। এবার তার কেন যেন মনে হচ্ছে সাফির মেরুদণ্ডহীন প্রাণী। সাফির নিশ্চুপে ঘরে গেলে পিছন পিছন তোহফাও মাথা নিচু করে চলে গেল। নাস্তা রেডি করো সালমার জন্য। ও বলল তো আসতে নাকি আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগে। আর আমাকেও এখন খেতে দাও। রুমা খাতুনের উদ্দেশ্যে কথাটা বলে রাফসান রহমান টেবিলে গিয়ে বসলেন। আফা আসবে? তিনি না বলল 6-7 দিন থাকবে, এত তাড়াতাড়ি? প্রচণ্ড রেগে গেলেন রাফসান রহমান। রুমা খাতুনের কথা সম্পূর্ণ হতে না দিয়ে তিনি বসা থেকে উঠে গেলেন। খুব রাগান্বিত স্বরে বলেন, আমার বোন যখন ইচ্ছে তখন আসবে, থাকবে, খাবে এবং সারা জীবন থাকবে। তাতে তোমার কি সমস্যা? হ্যাঁ, আমার ইনকামে খাচ্ছে, আমার বাড়িতে থাকবে। বেশি বার বেড়ে গেছো। কিছু বলছি না, তাই সাহস বেড়ে গেছে সবার। আপনি ভুল বলছেন, আমি এমনটা বলিনি। আফা তো বলল 6-7 দিন থাকবে, তাই। তুমি এত বেশি বুঝতেছো কেন? রান্না করো, ছেলে বউ সামলাও, তাতেই হবে। আমার বোন থাকলো নাকি গেল তোমার ভাবতে হবে না।
এমনটা আমি বলিনি। কথার ভুল মানে বের করছেন আপনি। এবার আসলেন খদিজা বেগম, ছেলের পাতে খাবার দিতে দিতে বলে। চুপ থাও তো বৌমা, পোলাটা মোর বাইর থেকে আইসে খাইতে দেবা তা না, যত ফাও কথা তোমার। আমি অনেক খেয়াল হরছি মোর পোলা মাইয়া আর মোর একটা মাত্র নাতনির দিকে খেয়ালই দাও না, সহ্যই করতে পারো না তুমি। নিজের মাইয়া পোলা দিক নজর, আর এখন তো তোমার পছন্দের বউ আইছে, যে রহম তুমি হে রহম, তোমার পছন্দ দুইটাই মুহে মুহে কথা কয়। এমনি বেডা মানুষের মাথা গরম থায়ে, বাইরে কাম হরে, ঘরে আইয়া শান্তি হরমে পাও পারে না, মুহে মুহে তর্ক করে হরে। রুমা খাতুন কিছু বলল না, জানে কিছু বলে লাভ নেই। তার কথার মূল্য স্বামী, শাশুড়ি, ছেলে কেউ দিবে না। যখন থেকে বিয়ে করে আসছে তখন থেকে এই পরিবারের কোনো কথাকে তার গুরুত্ব দেয় না। আধুনিক সময়ে এসেও আজও এই ফ্যামিলি সে পুরনো দিনের মতোই রয়ে গেছে। তার একটা ভুল নিজের জীবনটা শেষ করার জন্য যথেষ্ট ছিল। ভালোবেসে রাফসান রহমানকে বিয়ে করেছেন। তখন মানুষটা বিয়ের পর এত চেঞ্জ হবে তা কখনই বুঝতে পারেননি। বিয়ের কয়েক মাস পর ভালোই ছিলেন, তাকে অনেক সাপোর্ট করতেন। কয়েক বছরের মধ্যে তিনি তার মা বোন ছাড়া উঠেও দাঁড়াতে পারেননি। তারা বসতে বললে বসেন, উঠতে বললে উঠেন। তার ভুল ভালোবাসার মানুষটার কথায় পালিয়ে বিয়ে করা। বিয়ে হয়ে গেছে তার সেটা জানার পর তার বাবা তাকে ত্যায্য করেন। তার বাবা বাড়ির ফ্যামিলি উচ্চ বংশের, তাই মেয়ের এমন অধঃপতন মেনে নিতে না পেরে তাকে একেবারে বংশছাড়া করে। রুমা খাতুনের সাথে কোনো সম্পর্ক রাখেন না তার বাবা। শত অবহেলার মাঝেও তিনি এখনো আছেন এখানে, তার ভালোবাসার মানুষটার সংসার সামলাচ্ছে। রুমা খাতুনের সংসার বললে ভুল হবে। রুমা খাতুনের শাশুড়ি আর ননদের কথা বেশি মূল্যায়ন করা হয় তার থেকে। কিরে বউ, তোমার কইল কি রাপসু? হ্যাঁ, সালাম আইতেছে, খাওন টেবিল হাজাও। মাইয়াটা কতদিন পর আইতেছে, মেলা পর তো খিদা লাগবে না? একটু যত্ন আদি করো ননদের, খাওন দেও হাপালে। রুমা খাতুন দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হচ্ছে এবারের মালিক আসতেছে। মাত্র 2 দিন বাহিরে ছিল তার মেয়ে, তাতেই নাকি কতদিন পার হয়ে গেছে। পুরো বছর তো বাবা বাড়ি থাকে, রাজরানীর মতো আরাম আয়েশ করে দিন কাটান। তবুও তার শাশুড়ি আর স্বামীর কত অভিযোগ। তোফা খাটের এক কোণে বসে আছে, মুখ কালো করে। সে ভাবতে শুরু করেছিল যে তার খারাপ দিনগুলো বুঝি শেষ হতে চলল, কিন্তু না, তা হয়তো সম্ভব নয়। এই জীবনে এতদিন আশা করেছে বিবাহিত জীবনে তার স্বপ্নের মানুষ তাকে সুখে রাখবে। বয়স যখন 12, তখন চোখের সামনে বাবার লাশ সাদা কাপড়ে মোড়ানো দেখে পৃথিবী থমকে গেছিল। তোফা বুঝলো বাবা আর নেই, আর কাউকে বাবা বলে ডাকতে পারবে না, কারো কাছে আবদার করতে পারবে না, চাইলেই বাবাকে জড়িয়ে ধরে বলতে পারবে না, কোলে চড়তে পারবে না। ওই সময় পুরোপুরি দুঃখ অনুভব করতে না পারলেও যখন মা চলে গেল তখন বুঝতে পারছে দুঃখ কাকে বলে। মামির শত অত্যাচারেও পরেও কোনো রকম মামা বাড়ি থাকা শুরু করলো। সবার কাছে মামার বাড়ি মধুর হাড়ি, কিন্তু তোহফার কাছে তেমনটা ছিল না। মামা যত সময় থাকতো সেটুকু সময় একটু শান্তির নিঃশ্বাস নিত। মামাকে নালিশ করেও লাভ হতো না, পরের দিন অত্যাচারগুলো বেড়ে যেত। তোহফা নালিশ যেদিন করতো সেদিন মহা ঝামেলা হতো মামা মামির মধ্যে, তা দেখে আর নালিশ করতো না। যখন মামাতো ভাই বোনের জন্য মামা চকলেট চিপস নিয়ে আসতো তখন তারা দৌড়ে যেত তার কাছে, তখন তোহফাও ইচ্ছে করতো তারও বাবা তার জন্য এভাবে নিয়ে আসুক। বাবাকে একটু ডাকতে ইচ্ছে করতো, মাকে খুব মনে পড়তো, কাছে যেতে ইচ্ছে করতো। মামি প্রচুর জ্বালাতো, তার উপর মামার সাথে ঝগড়া তো গেলেই থাকতো। একদিন মামিও আসলো ওর কাছে, এসে হুমকি দিয়ে বলে মায়ের কাছে না গেলে লবণ খাইয়ে মেরে ফেলবে। খুব ভয় পেয়ে তোহফা মায়ের সাথে খুব কান্নাকাটি করে তাকে নিয়ে যেতে বলে। পরে যখন মায়ের কাছে যায় সেখানেও লাথি উষ্টা খেয়ে বেঁচেছিল। প্রতিদিন খাবারের খোটা, খাবার যেন আর খাবার ছিল না, বিষ খেতে আর হজম করতে হতো। প্রতিটি পদে পদে বাবাকে স্মরণ করত, যেন তাকে তার কাছে নিয়ে যায়। এত অপমান সহ্য হয় না। তোহফার মনে হতে লাগলো হয়তো আল্লাহ যাকে সুখ দেয় তাকে দিতেই থাকে, আর যাকে দেয় না তাকে বিন্দু পরিমাণও দেয় না। তোহফা জানে না কি পাপের শাস্তি সে পাচ্ছে। সাফিরের খুব মায়া লাগলো, বাবার কথাই নিশ্চয়ই কষ্ট পেয়েছে। বাবার কথায় কষ্ট পাবেন না। আসলে আমার পরিবারের কেউ এত উচ্চ গলায় কথা বলে না, সেটা বাবার কাছে অসম্মানজনক লাগে। তাকে সবাই সম্মান করে, আশা করি আপনিও করবেন। আমি ভুল কি বললাম? আমার জানার অধিকার নেই? আমার জীবন নষ্ট করার অধিকার তো আপনাদের কারণ নেই। একে তো আমি আপনার বিয়ে কথা কিছু জানতামই না,
আর এখন আপনি দায়িত্ব নিতে অস্বীকার করছেন, তো আপনাকে আমি প্রশ্ন করব না? আসলে আমি সরি, ফ্যামিলির রাগ আপনার উপর দেখিয়ে ফেলার জন্য ওইভাবে বলতে চাইনি যেমনটা আপনি ভাবছেন। আর বিয়ের কথা আপনার মা সব জানতেন, তাকে জিজ্ঞেস করুন কেন সে বলেনি। বিয়ে যখন করেছি আপনার দায়িত্ব আমার। আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন পালন করব, আপনি চিন্তা করবেন না। আপনি কি আপনার প্রাক্তন স্ত্রীকে এখনো খুব বেশি ভালোবাসেন, যার কারণে আমাকে মেনে নিচ্ছেন না, বৈবাহিক জীবন কঠিন করে ফেলেছেন? ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। হয়তো এত ঘৃণা আমি আমার শত্রুকেও করব না। আমার জীবনটা শেষ করার জন্য ওর আগমনই যথেষ্ট ছিল। এই বলে সাফির ঘর থেকে বের হয়ে গেল। তোফা ভাবনায় পড়ে গেল। প্রথম স্ত্রীকে এত ঘৃণা করে, তাহলে তাকে অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? আরে ভাই, তাকে যদি এতই ঘৃণা করিস তুই, তাহলে আমাকে একসেপ্ট কর না। কোন ফ্যামিলিতে এসে পড়লাম আল্লাহ জানে। জামাই বাপ্পারাজ, শাশুড়ি চুপচাপ থাকে, দাদি রিনা খান, শ্বশুরমশাই সিনেমার ভিলেনের মতো আচরণ করে। এটা যেন গোটা একটা বাংলা সিনেমা। আরে ভাবি, একজনকে বাদ দিলে তুমি, তোমার ফুপু শাশুড়ি, তাকে ছাড়া আমাদের ফ্যামিলির সিনেমা জমবে না, বুঝলে? তোফা চমকে গেল। আস্তেই তো বলছিল কথাগুলো, তাহলে শুনলো কে? আস্তে আস্তে পিছনে তাকায়, দেখে তার বয়সী একটা মেয়ে। তার বয়সী বললে ভুল হবে, হয়তো তার থেকে 1 বছর কয়েক বড়। মেয়েটা কাছে এসে আবার বলে ওঠে, আমি তোমার ননদ, তোমার জামাইয়ের আরেকটা বোন। আমার নাম সীমা। ভাই সবার বড়, তারপর আমি এবং সাইমা। তোফা এখনো তাকিয়ে আছে। সীমা আবার বলে, আরে বসো বসো, সমস্যা নেই, আমি শুনলে কিচ্ছু হবে না, চিল বসো। তোফা সত্যি চমকে গেছিল যে ফ্যামিলি, বাবা দাদি শুনলেই তো হলো জীবন শেষ। শোনো, এখনো তোমার ফুপু শাশুড়িকে দেখোনি, তাহলে বুঝতে বাংলা সিনেমাও এই ফ্যামিলির ধারের কাছেই আসতে পারবে না, বুঝলে? তোফা এখনো কথা বলছে না, চুপ করে আছে। সীমার কথা শুনে মুচকি হাসি দিল। আরে ভাবি, বিচলিত হওয়ার কিচ্ছু হয়নি, শোনো, পাশে বসো। আসলে তোমাদের বিয়ে তেমন ভাবে হয়নি তো, এত ঝামেলা বাসায়, তার উপর কত কাজ ছিল। তোমার সাথে আমার কথা তো দূর দেখাই হয়নি, তাই সকাল সকাল চলে আসলাম গল্প করতে। বসো তো পাশে। তোহফা সীমার কথাই তার পাশে বসলো। তোহফা ভাবে এটাই সুযোগ, তাকে সাফিরের স্ত্রীর ব্যাপারে জানতে হবে। বাসার আর কারো কাছ থেকে জানতে পারবে না, সেটা বুঝে গেছে। কেউ ওকে বলবে না, তার থেকে বরং সীমাকে জিজ্ঞেস করুক। আর কৌতূহল চেপে রাখতে পারছে না। একটা কথা জিজ্ঞেস করবো সীমা? সীমা ভ্রুকুচকে তোহফার দিকে তাকিয়ে আছে, ভাবলো কি জিজ্ঞেস করবে। করো। তোমার ভাই তার প্রাক্তন স্ত্রীকে এত ঘৃণা কেন করে? সীমার মুখমণ্ডল চেঞ্জ হয়ে গেল। এত সময় যত উত্তেজনা আনন্দ নিয়ে তোহফার কাছে এসেছিল, তা আর মুখের মধ্যে দেখা যাচ্ছে না। সীমা চুপ করে আছে, ভাবছে কথাটা কি বলবে কি বলবে না। বাড়ির মানুষ জানতে পারলে বড়সড় গন্ডগোল বেঁধে যাবে। সীমা আর কথা পেটের মধ্যে চেপে রাখতে পারল না, বলেই ফেলল, তা অনেক কথা ভাবি, আস্তে আস্তে না হয় ভাইয়ের কাছ থেকেই জেনে নিবা। তুমি বরং এটা জেনে রাখো, সাফি ভাইয়ের প্রাক্তন স্ত্রী হলো আমাদের একমাত্র ফুপুর একমাত্র মেয়ে, মানে আমাদের ফুফাতো বোন। কই দেখি তো, রুমা তার ছেলের জন্য কি বউ নিয়ে আসছে। জানি তো আমার মেয়ের নখের যোগ্যও না। রুমা, আমার মেয়েকে তাড়িয়ে দিয়ে কোন বিশ্ব সুন্দরী নিয়ে আসছো? দেখি তো, ডাকো তাকে। শামলা আক্তার খাবার খাচ্ছে আর রুমার উদ্দেশ্যে কথা বলছে। পাশেই তার মা বসা। তাকেই যে খোঁচা দিয়ে কথাগুলো বলছে তা সে ভালো করেই জানে। কারো গুণ বা যোগ্যতা রূপ দিয়ে বিচার হয় না আফা। আর আপনার মেয়েকে আমি তাড়িয়ে দেইনি, সে নিজেই গেছে। রুমা খাতুন খাবার পরিবেশন করতে করতে বলল। শামলা চোখ গরম করে তাকিয়ে আছে। ভাইয়ের বউয়ের মুখে মুখে কথা একদম সহ্য করবেন না তিনি। বাড়িতে নতুন বউ আসতে না আসতেই রুমার মুখ খুব চলছে দেখি। কিছু তো একটা ব্যবস্থা করা লাগবে, না হলে সব হাতের বাইরে চলে যাবে। মনে মনে ভাবলেন তিনি। বেশ ভালোই তো কথা শিখেছ। তা আর ঠিকই বলেছ, রূপ দিয়ে কাউকে বিচার করতে নেই। তাহলে তো তোমাকেই বিচার করা যেত। খালি তোমার সাদা চামড়াই আছে, তোমার যোগ্যতা নাই ছিটা ফোটাও। বলি
একটা ভেঙচি কাটলো। যাও, বউকে ডাকো। আমিও দেখি কোন রাজকুমারী এনেছো তুমি। সাইমাকে পাঠালেন নতুন বউকে ডেকে আনতে। তোহফা আসলো, সাথে সীমাও রয়েছে। তোহফা সালাম দিল মুখে। এতেই সালমা আক্তার রেগে গেলেন। তার পায়ে হাত দিয়ে সালাম করবে, এটাই তো নিয়ম। কেমন অভদ্র মেয়ে বিয়ে করে এনেছে তার ভাইপো। জানো না পায়ে হাত দিয়ে সালাম করতে হয়? কোনো আদব কায়দা শেখায় নাই তোমার মা? আসলে শিখাবে কেমনে? তোমার মা তো স্বামী মরার পরপরই বিয়ে করেছে। তার মেয়ে আর কত দূর ভালো হবে? মা বাপ ছাড়া ছেলে মেয়ে ভালো হয় নাকি? কোনো আচার সংস্কার নেই? কাউকে সালাম করতে গেলে পায়ে হাত দিয়েই যে সালাম করতে হয়, এটা বাধ্যতামূলক জানা ছিল না ফুফু। আর আমার মা সঠিক শিক্ষাই দিয়েছে। আপনি বরং আপনার বাকিটুকু বলতে দিল না সীমা। অমনি তোহফার হাত চেপে ধরল। এই কথা সবার সামনে যদি বলে তাহলে ওর জান যাবে, আর সাথে তোহফারও। সালমা তোহফার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খাবে। খদিজা আসলে, তুমি নতুন নাচ বউ, এমন চ্যাটাং চ্যাটাং কথা তোমার হাজে না, বুঝলে? সালমা সবার গুরুজন, তুমি তাকে সম্মান দিয়ে কথা কবে। সালমা মোর লগে ল, ঘরে যাবি, বিশ্রাম নিবি। সালমা হনহন করে রেগে মায়ের সাথে ঘরে চলে গেল। এর মজা পরে বুঝাবে। তাকে রাগিয়ে এখানে জীবনেও সংসার করতে পারবে না। সাফির সেই যে সকালে বের হয়েছে, এখনো বাড়ি আসলো না। তোফা শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে দুপুরের রান্নাটা করলো। রুমা অবশ্য নিষেধ করছিল, কিন্তু সে শুনে নাই। সাইমা স্কুলে গেল, আর সীমা গেছে শহরে কি যেন একটা দরকারি কাজে। সালমা আর খোদেজা খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিচ্ছে। জ্যোৎস্নার আলোয় ঢেকে থাকা উঠানে সাফির চুপচাপ বসে আছে। চারপাশের নীরবতা, মৃদু বাতাসের কোমল স্পর্শ আর ঝিম ধরা আলো সব মিলিয়ে পরিবেশটা এক মোহনীয় রূপ নিয়েছে। মাথার উপর আকাশে ভরা পূর্ণিমার চাঁদ যেন নীরবে সাক্ষী হয়ে আছে। তোফা ধীরে ধীরে এসে সাফিরের পাশে বসলো। সাফির অনুভব করলো তার পাশের নারীর উপস্থিতি। কিছুই বলল না, চুপ করে আছে। অনেকটা সময় অতিবাহিত হয়েছে, দুজনে চুপচাপ। সাফির হঠাৎ করে বলে উঠল, চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখায়। তোফা একটু অবাক হলো, তুমি করে সম্বোধন করলো। সাফির বুঝলো ওর ভিতকার অনুভূতি, তাই মুচকে হাসি দিল। তোফা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এক ক্লান্ত চিহ্নিত মুখের দিকে। সাফির নিজের হাতের ভিতর তোহফার ছোট্ট হাতটা নিল। কেউ কোনো কথা বলছে না। চাঁদনি রাতকে অন্ধকারের ছায়া গ্রামকে গ্রাস করতে পারেনি। আবহাওয়া ঠান্ডার কারণে একটু শীত করছে। দুজনেই চুপচাপ হাঁটি হাঁটি পা করে দিক বিদিক শূন্য হয়ে হাঁটছে। কিছু সময় যেতে যেতে সাফির হাতে টান খেলো। তাকিয়ে দেখে তোহফা দাঁড়িয়ে আছে। হাত ছেড়ে সাথে সাথে সাফিরও দাঁড়িয়ে গেল। কি হলো, দাঁড়ালে কেন? রাত তো মেলা হলো, কই যাচ্ছি আমরা? সবাই চিন্তা করবে। চলুন না বাড়ি চলে যাই। আমার কেন যেন ভয় ভয় করছে, চলুন বাসায় যাই। সাফির আবার হাতটা ধরল। তোহফাকে নিয়ে রাস্তার পাশেই বসে পড়ল। রাস্তা পুরোপুরি অন্ধকার, কোনো আলোর ছিটেফোঁটা নেই। চাঁদনি রাত হলেও এই রাস্তাটা বেশ অন্ধকার। তোহফা সত্যি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। পাশে বসতেই তোহফাকে প্রশ্ন করলো। তোফা, তুমি কি জানো তোমার নামের অর্থ? তোহফা অবাক হচ্ছে। বারবার একে তো রাতের বেলা, এই রাস্তার পাশে বসে আছে, তার উপর এখন এই অদ্ভুত প্রশ্ন করতেছে। এই প্রশ্নগুলো তো বাড়িতে গিয়েও করা যায়, তাই না? না, বাসায় বসে এইভাবে শান্তি মতো কোনো কথাই বলতে পারবো না। আমি তোমাকে কিছু কথা বলতে এখানে নিয়ে এসেছি। আশা করি তুমি আমাকে আর আমার ফ্যামিলিকে বুঝবে। তোহফা চুপ করে আছে, কি বলতে চায় শুনতে চাই, তাই শান্তভাবে বসলো। আচ্ছা বলুন, কি বলবেন? হ্যাঁ, আমি বলবো, তুমি শুধু শুনবে। আর তোমার যত প্রশ্ন আছে সব আমার কথা বলার পর আমাকে করবে। আমি এখন যা বলতে চাচ্ছি তা শুনে তুমি আমার সাথে হয়তো সংসার করতে রাজি হবে না। আমাকে তুমি মিথ্যেবাদী, ভণ্ড, সুযোগ সন্ধানী যা ইচ্ছে বলতে পারো, কিন্তু তারপরও আমি বলবো আমাকে যেন সুযোগ দেওয়া হয় সংসার করার জন্য। আমার ইচ্ছেই ছিল না আবার বিবাহ করার, কিন্তু মায়ের সাথে আর পেরে উঠলাম না, তাই বাধ্য হয়ে রাজি হয়েছি। তোফা, তুমি হয়তো জানো না, তুমি আমার দ্বিতীয় না তৃতীয় নাম্বার স্ত্রী। তোহফা জাস্ট হা হয়ে গেছে। অতিরিক্ত শোকে মানুষ যেমন পুতুল হয়ে যায় তেমনই হয়ে আছে। কি বলছে এই লোক? মাথা ঠিক আছে নাকি? পাগল হয়ে গেছে। তোহফা বসা থেকে উঠে দাঁড়ালো। কি বলবে বর্তমানে বুঝতে পারছে না।
কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কি বলছেন এসব? এত বড় কথা কিভাবে লুকালেন? তোফা, আমি হাত জোর করতেছি, আমাকে বলার সুযোগ দাও প্লিজ। এই বলে তোহফা হাঁটা ধরল। সহসা হাতটা ছাড়িয়ে নিল তোহফা, চোখে পানি টলমল করছে। আজ বাবা নেই দেখে পদে পদে ঠকছে সে। আমি আর কোনো কথা শুনতে চাই না আপনার। এতে মেয়ে পেয়ে আমাকে ব্যবহার করছে, যা নয় তাই বানিয়ে বলে আমাকে বিয়ে করেছেন, আর এখন বলছেন আপনার আরো একটা বিয়ে আছে। বাহ! আমার যদি লুকানোর থাকতো তাহলে আমি তোমাকে সব বলতে চাইতাম না। আমাকে বলতে দাও প্লিজ, আমি হাত জোর করতেছি। আমি একটা বিয়ের কথা বলছি, তোমাকে বিয়ে করার সময় আরেকটা বলতে পারিনি, কারণ আমার হাত পা বাঁধা ছিল। আমিও একটা সুস্থ ফ্যামিলি চাই, সংসার করতে চাই, সুস্থভাবে জীবন যাপন করতে চাই। তোমার কাছে অনুরোধ, আমাকে সবটা বলার সুযোগ দাও। তোহফা শান্ত হতে পারল না। কিভাবে শান্ত হবে সে? বাসর রাতে শুনে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী সে। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।